প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। ভেজাল মিশ্রিত মাছ রপ্তানি করে দেশের সুনাম ক্ষুণ্ণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর, উৎপাদন বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস। নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনে বাধ্য করা হবে বলেছেন মির্জা ফখরুল, কাউকে ক্ষমতায় আনতে পারে না ইসি, মন্তব্য ওবায়দুল কাদেরের। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন, বৃষ্টি উপেক্ষা করে নুহাসপল্লীতে ভক্তদের ভিড়। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মন্ত্রিসভার সিদ্ধান্ত উপেক্ষা করে হজযাত্রী এয়ারলাইন্সের ভাড়া ৩,৫০০ টাকা করে বাড়িয়েছে সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান। এর মধ্যে সরকারও দ্বিগুণ করেছে আবগারি শুল্ক। আর এ নিয়ে মন্ত্রণালয়ের নীরবতায় ক্ষোভ জানিয়েছে হজ এজেন্সিগুলো। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব। সমাধান না হলে হজযাত্রীদেরকে অতিরিক্ত টাকার মাশুল গুনতে হবে বলেও জানিয়েছে এজেন্সিগুলো। ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট। এর 10 দিন আগে হঠাৎ কোনো আলোচনা ছাড়াই উড়োজাহাজের ভাড়া নির্ধারণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ফেয়ার নির্ধারণ করেছে ১,২৭,৫৯০ টাকা এবং সৌদি এয়ারলাইন্স ১,২৭,৭২৩ টাকা। যদিও এবছরের হজ প্যাকেজ মন্ত্রিসভায় অনুমোদনের সময় উড়োজাহাজের ভাড়া নির্ধারণ করা ছিল ১,২৪,৭২৩ টাকা। একই সাথে ডলারের দাম কমায় সেখানে কমেছে ৪৫০ টাকা। সব মিলিয়ে এবছর অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে জনপ্রতি ৩,৪৫০ টাকা। মন্ত্রিসভার সিদ্ধান্ত পাশ কাটিয়ে এই মূল্যবৃদ্ধির সঠিক কোনো কারণ দেখছেন না হজ কার্যক্রমের সাথে যুক্ত সংশ্লিষ্টরা। এখন এজেন্টগণ টিকিট কিনতে গিয়ে যখন ৩,১০০ টাকা বেশি দিচ্ছে, তার পকেট থেকে দিচ্ছে, সেই টাকাটা সে কোনো না কোনো ভাবে সমন্বয় সাধন করতে চাইবে এবং এতে হাজিরাই ক্ষতিগ্রস্ত হবে। ক্যাবিনেটের কোন রকম তোয়াক্কা না করে, অনুমোদনের তোয়াক্কা না করে ১,২৭,৭২৩ টাকা করে ভাড়া আদায় করছে। আমি মনে করি এটা হজযাত্রীদের প্রতি এবং হজ এজেন্সিদের প্রতি এটা অনেক চাপ সৃষ্টি হবে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট বাংলাদেশ আটাবের পক্ষ থেকে কয়েক দফায় মন্ত্রণালয়কে জানানো হলেও এখনো কোনো সমাধান হয়নি। তাহলে ক্যাবিনেটের অনুমোদিত যা সেটাকে লঙ্ঘন করা, সেটাকে বাতিল করার এখতিয়ার অন্য কারণ নাই। এই বিষয়ে আমি বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি এবং অন্যান্য অথরিটির সাথেও কথা বলেছি। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন আজকের মধ্যে উনি সেই সিদ্ধান্ত দিবেন। যেভাবে যাচ্ছে তাতে আমার মনে হয় বিষয়টি একটু সুরাহা হবে না। তাতে হবে কি, হজ যাত্রী পাশাপাশি এজেন্টের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আরেকটি দরখাস্ত দিয়েছি যে এই বিষয়টি যাতে পুনর্নির্ধারণ করা হয়। অতিরিক্ত টিকিট মূল্য না কমালে শেষ পর্যন্ত তা যাত্রীদের উপরই চাপানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হজযাত্রীর সংখ্যার হিসেবে যা প্রায় ৪৫ কোটি টাকা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ভেজাল মিশিয়ে মাছ রপ্তানি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এতে শুধু ব্যবসায়ীদের ক্ষতি হয় না, দেশের ভাবমূর্তিও নষ্ট হয়। এলাকা ভিত্তিক চাহিদা বিবেচনায় রেখে মাছের গবেষণা ও উৎপাদন বাড়ানোর তাগিদও দেন প্রধানমন্ত্রী। গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমিষের পাশাপাশি জিডিপিতে মৎস্য সম্পদের অবদান প্রায় ৪%। জানান, দেশের জলাভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে মাছের অভাব হবে না। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করার পাশাপাশি রপ্তানি বাড়ানোর সরকারের টার্গেট। ইউনিয়ন বাংলাদেশ থেকে নিবে না কেন? তখন এক ভদ্রলোক ছিলেন, বেশ তিনি ভালো রাজনৈতিক নেতাও হয়ে গিয়েছিলেন। একসময় আমাদের পার্টি, আরেক সময় আরেক পার্টি, এভাবে নানা পার্টিতে ঘুরে বেড়ানো অভ্যাস ছিল। চিংড়ি মাছের ভিতরে লোহা ঢুকিয়ে দিয়ে ওজন বৃদ্ধি করে সেটা রপ্তানি করতে যাচ্ছে এবং এটা যখনই ধরা পড়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু চিংড়ি রপ্তানি বন্ধ। ভেজাল দিয়ে বেশি মুনাফা করতে গিয়ে একেবারে নিজের ব্যবসারও সর্বনাশ, দেশেরও সর্বনাশ। এই সর্বনাশের পথে যে কেউ না যায়। তিনি বলেন, সরকারের চেষ্টায় মা ইলিশ ও জাটকা নিধন রোধ করা সম্ভব হয়েছে। মাছের উৎপাদন বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান প্রধানমন্ত্রী। মৎস্য আবাসস্থল উন্নয়ন, প্লাবনভূমিতে মৎস্য চাষ, অভয়াস্থল স্থাপন সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের ব্যবস্থা করি।
আভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে জনসচেতনতা বৃদ্ধি, গুণগত মানসম্পন্ন মাছের পোনা উৎপাদনের জন্য আমরা যুগোপযোগী কার্যক্রম গ্রহণ করেছি। যারা যেন না খেয়ে কষ্ট না পায় সেজন্য তাদেরকে সাহায্য করা। কাজে তাদের আমরা ওই সময়টায় প্রায় প্রতি পরিবারকে 40 কেজি করে আমরা চাল দিই। অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 13 জনকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে। নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনে সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেন তিনি আরও অভিযোগ করেন, সরকার দলীয় মন্ত্রী ও নেতাদের মতোই কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে খুলনার একটি হোটেলে জেলা বিএনপির সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির মহাসচিব বলেন, উন্নয়নের নয়, বন্দুকের জোরে ক্ষমতায় থাকা রোল মডেল বাংলাদেশ। আজকে সংকটটা সম্পূর্ণ রাজনৈতিক সংকট। এই সংকটের সমাধান করার জন্য সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংবিধান সংশোধন করতে হবে, যাতে করে জাতি সত্যিকার অর্থেই একটা সুষ্ঠু নির্বাচন পায়। আমরা খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচন কালীন সময়ে একটি সহায়ক সরকার থাকতে হবে, যে সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে ইলেকশন কমিশনকে সাহায্য করবে। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার ঘোষণা দিয়েছিল। এখন সেই কথা থেকে সরে এসে জানিয়েছেন, নির্বাচনে ইভিএম ব্যবহার হতে পারে। ইসির রোডম্যাপ ও তাদের বক্তব্য আস্থা তৈরিতে ব্যর্থ হয়েছে। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার যে তিনি অবলীলায় বললেন, এই সরকারের অধীনে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। এবং এই কথাও তিনি বললেন যে সব রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ সৃষ্টি করা বা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এটা তাদের কাজ নয়। ফলে কি হয়েছে, আওয়ামী লীগের নেতারা যে কথাগুলো বলছেন, আওয়ামী লীগের মন্ত্রীরা যে কথাগুলো বলছেন, আজকে প্রধান নির্বাচন কমিশনের মুখে সেই একই কথার প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। তাহলে কিভাবে এই নির্বাচন কমিশনের উপরে আমরা আস্থা রাখতে পারবো? কিভাবে আমরা বিশ্বাস করব যে নির্বাচন কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে? এদিকে কুমিল্লায় এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, দেশের নয়, প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের, তার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আবারও 5 জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। কাউকে ক্ষমতায় আনা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পরাজয়ের ভয়ে নির্বাচন কমিশন নিয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছে বিএনপি। বুধবার নারায়ণগঞ্জ বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করলে আওয়ামী লীগ তার প্রতিবাদ করবে। বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কে একের পর এক অভিযোগ তুলছে মন্তব্য করে পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ক্ষমতায় বসালেই কেবল তারা সন্তুষ্ট হবেন। ইলেকশন কমিশনের কোন দলকে ক্ষমতা নেওয়ার ক্ষমতা নেই। কাজেই বিএনপি এই নির্বাচনের মতো যে অভিযোগ আনছে এবং অনবরত প্রলাপ বকছে, এটার কোনো বাস্তব ভিত্তি নেই। বিএনপিকে আসলে ইসির বোধহয় অঙ্গীকার করতে হবে যে তাদেরকে ক্ষমতা যাওয়ার ব্যবস্থা করবে। এ ধরনের কথা বললেই বোধহয় তারা খুশি হবে। অন্যদিকে কুষ্টিয়ার ডিসি কোর্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, পরাজয়ের সংখ্যা থেকে বিএনপি নির্বাচন কমিশনকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের মধ্যে ওই আবারও একই সংখ্যা আছে যে তারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না, এরকম একটা সংখ্যা থেকেই তারা নির্বাচনকে বিতর্কিত করা বা নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য এই ধরনের নানান ধরনের বিভ্রান্তিমূলক কথা বলছেন। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
ঘরোয়া বৈঠকে বাধা দেওয়ার মতো সরকারি মানসিকতা অব্যাহত থাকলে সংকট ঘনীভূত হবে বলে মনে করছেন বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। আর গণফোরাম সভাপতি ড কামাল হোসেনের মতে ন্যায্য অধিকারে বাধাদানকারীরা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যান। অন্যদিকে অচিরেই বিকল্প শক্তির মোর্চা তৈরি করে রাস্তায় নামার কথা জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। একাদশ নির্বাচনের বাকি এখনো 1 বছরেরও বেশি সময়। তবে জোরেশোরে চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি জোট মহাজোট গঠনের তোড়জোড়। নেতারা মনে করছেন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আসছে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। বাম ও উদার গণতান্ত্রিক কয়েকটি দল নিয়ে অভিন্ন কর্মসূচির কথা ভাবছেন যারা, তাদের অন্যতম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান মনে করেন, স্বাধীনতার 46 বছরেও মুক্তির স্বাদ পায়নি দেশের মানুষ। বসে বাসার ভিতরে বসে কথা বলছে, এখানে যখন পুলিশি হস্তক্ষেপ করে, এই ধরনের পরিস্থিতি যদি বিদ্যমান থাকে তাহলে কি হবে? বর্তমান রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে। তো আজকে আমরা কি দেখি, প্রতিদিন সেখানে 50-60টা নারী ধর্ষিত হচ্ছে, শিশু ধর্ষিত হচ্ছে, এবং এই জায়গায় এসে মানুষ খুন হয়ে যাচ্ছে। এমনকি শাসক দলের লোকরা একে অপরকে সেখানে খুন করে ফেলতেছে। সংকটগুলির কারণ কি এবং কিভাবে আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার জায়গায় সেইভাবে দেশকে পরিচালনা করার জায়গায় বামপন্থীরা একটা কেন্দ্রে মিলিত হবেন, উদারপন্থীরা একটা কেন্দ্রে মিলিত হবেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, সমমনা দল, পেশাজীবী ও সাধারণ মানুষকে নিয়ে একই প্ল্যাটফর্ম করে মাঠে নামবেন তারা। আলোচনা শুরু হয়েছে এবং আলোচনার বিষয়গুলো নির্ধারিত হয়েছে। এই একটা ঐক্যমত্য কর্মসূচির ব্যাপারে হলে ওনারা যেটা চাইছেন তা হলো, ধরেন একটা যুগপৎ আন্দোলনের মতো। আমাদের প্রোগ্রামে আমরা তাদেরকে ডাকলাম, তাদের প্রোগ্রামে তারা আমাদেরকে ডাকলেন। নৈকট্য ঘনিষ্ঠতা এরকম কাজে ভালো করে প্রতিষ্ঠা করা। আমরা বলছিলাম যে দেশ এখন একটা বিকল্প শক্তির প্রয়োজন অনুভব করে, অতএব একটা মোর্চা গঠন করে রাস্তায় নামা উচিত মানুষের কাছে ঘোষণা দিয়ে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া জনগণের ক্ষমতায়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মত গণফোরাম সভাপতি ড কামাল হোসেনের। আমরা কি ধরনের নির্বাচন চাই? অবাধ নিরপেক্ষ। ইলেকশন কমিশনকে হতে পারে 16 আনা নিরপেক্ষ, 14 আনা হলে হবে না, 16 আনা নিরপেক্ষ হতে হবে। পদে পদে বাধা দিলে যারা পদে বাধা দেবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। হয়ে গেছে, মানে এটা আমার কথা না, এটা ইতিহাসের কথা। যারা বাধা দেয় এসব ব্যাপারে, জনগণের যে ন্যায্য অধিকার ভোগ করার পথে বাধা দেয়, তারা নিশ্চিহ্ন হতে বাধ্য। সব চাপ উপেক্ষা করে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথাই বলছেন এই নেতারা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। কমিশনের সচিব জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই সিটি নির্বাচনে পরীক্ষামূলকভাবে 2টি ওয়ার্ডে ডিজিটাল মেশিন, ভোটিং মেশিন ডিভিএম এ ভোট নেওয়া হবে। এদিকে আগস্টে শুরু হতে যাওয়া রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের দিনক্ষণ এখনো ঠিক করেনি কমিশন। সিটি কর্পোরেশন ঘোষণার পর 2012-র 20 ডিসেম্বর নির্বাচন হয় রংপুরে। 2018-র 16 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হতে যাচ্ছে এই সিটি কর্পোরেশনের। মেয়াদ পূর্তির আগের 180 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকায় ডিসেম্বরেই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন করতে চায় কমিশন। কমিশন বৈঠক শেষে সচিব জানিয়েছেন, এই নির্বাচনে ডিভিএম ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে তাদের। ডিসেম্বরের সেকেন্ড উইক পর্যন্ত বিভিন্ন সমাপনী পরীক্ষাগুলো থাকে, এই জন্য ডিসেম্বরের শেষার্ধে এই নির্বাচন করার জন্য সর্বসম্মতের সিদ্ধান্ত নির্বাচন কমিশন দিয়েছে। ডিভিএম পরীক্ষামূলকভাবে ইউজ করা যায় কিনা এই বিষয়ে আমরা কাজ করব এবং এটি সম্ভবত যাচাই করে অন্তত পাইলটিং যাতে রংপুর সিটি কর্পোরেশনের এক বা একাধিক ওয়ার্ডে আমরা সেটা করার চেষ্টা করব। কারচুপির আশঙ্কায় অনেক রাজনৈতিক দল ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিপক্ষে থাকলেও 2টি ওয়ার্ডে ডিভিএম ব্যবহার করতে চায় কমিশন। সংলাপে এ বিষয়ে আলোচনা করার পক্ষে তারা। 31 তারিখের আগে হয়তো আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ কবে থেকে শুরু করব তারিখ এটা নির্ধারণ করতে পারি এবং এজেন্ডা নির্ধারণ করতে পারি। রোডম্যাপ আমরা যেটা করেছি কর্মপরিকল্পনা নির্বাচন কমিশনের, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সকল মহলের সহযোগিতা পাবো। 31 জুলাই সকাল 11টায় সুশীল সমাজের সাথে বৈঠকের মধ্য দিয়ে শুরু হচ্ছে কমিশনের 3 মাস ব্যাপী সংলাপ। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা।
নন্দিত কথা সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। দিনটিতে গভীর শ্রদ্ধা আর পরম মমতায় হুমায়ুন আহমেদকে স্মরণ করেছেন তার অগণিত ভক্ত। বৃষ্টি উপেক্ষা করেও গাজীপুরের নুহাশপল্লীতে ছিল নানা আয়োজন। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে